লুটপাট করা মেগা প্রকল্পের ঋণ শোধ করতে হবে কয়েক প্রজন্মকে। 15 বছর উন্নয়ন বয়ানের তথ্য উপাত্তে ব্যাপক ঘাটতি পেয়েছে শ্বেতপত্র কমিটি। আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে ফিরে যাচ্ছে। দুর্নীতির যে ব্যাপকতা এবং তার যে সংযুক্তি একটা বড় ধরনের গবেষণার একটা জায়গা আমার ক্ষেত্রে তৈরি হয়েছে। চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমরা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে তিনটি নির্বাচন হয়েছে এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে। ব্যাংকের হাজার কোটি টাকা লুট করে বিদেশের সম্পদের পাহাড়, জড়িত নিয়ন্ত্রণ সংস্থার অসাধু কর্তারাও, বলছে টিআইবি। দ্রুত আইনি ব্যবস্থার পরামর্শ। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশ ব্যাংক, বিএফআইও নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী বছর 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা। 15 আগস্টকে শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিলে স্থগিত। জয় বাংলাকে জাতীয় স্লোগান বাতিল চায় রাষ্ট্রপক্ষ। শুনানি রোববার। শর্ত সাপেক্ষে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত থাকছে সময়সীমা, নিশ্চিত করল বাংলাদেশ দূতাবাস। লুটপাট করা মেগা প্রকল্পের ঋণ শোধ করতে হবে কয়েক প্রজন্মকে। 15 বছর উন্নয়ন বয়ানের তথ্য উপাত্তে ব্যাপক ঘাটতি পেয়েছে শ্বেতপত্র কমিটি। রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা জানানো হয়। কমিটির সদস্যরা জানান, রাজনৈতিক অভিলাষ পূরণে তথ্য উপাত্তকে নিজের মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। এ থেকে উত্তরণে অর্থনৈতিক স্থিতিশীলতা ও যথাযথ সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তারা। গেল 15 বছর কিভাবে লুটপাট চালানো হয়েছে দেশের অর্থনীতিতে তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। জনগণকে জানানো হয়, মেগা প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতি করে পরবর্তী প্রজন্মের ঘাড়ে চাপানো হয়েছে বিশাল অঙ্কের ঋণের বোঝা। অনেক প্রকল্প দরকার আছে, কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে ফিরে যাচ্ছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। উন্নয়ন পরিকল্পনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়ে কমিটির সদস্যরা বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা থেকে সরে না এলে দুর্নীতির গ্রাস থেকে বের হতে পারবে না বাংলাদেশ। আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমাদের রিপোর্টে যে জিনিসটা আমরা তুলে এনেছি, দুর্নীতির যে ব্যাপকতা এবং তার যে সংযুক্তি এবং ধরন, এটা কিন্তু ভিন্ন ধরনের একটা বড় ধরনের গবেষণার একটা জায়গা আমার ক্ষেত্রে তৈরি হয়েছে। এ সময় কমিটির প্রধান জানান, দেশের অর্থনীতির কোমর ভাঙতে রাজনীতিবিদ ও আমলাতন্ত্র মিলেমিশে হাসিনা সরকারের আমলে তৈরি করা হয়েছিল চোরতন্ত্র। তাদের মধ্যে কারা বেশি দুর্নীতি করেছে এমন প্রশ্নে দেবপ্রিয় বলেন, এক চোর ধরতে আরেক চোরের সাক্ষী নেওয়া কতটা যুক্তিযুক্ত। চামচা পুঁজিবাদ, তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমরা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে তিনটি নির্বাচন হয়েছে, এই তিনটি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। ক্যাপাসিটি চার্জের ভুল তথ্য দিয়ে নিজস্ব জ্বালানি উৎপাদন ব্যবস্থা গড়ে না তুলে এলএনজি আমদানির মাধ্যমে দুর্নীতির পথ সুগম করা হয়েছে বলেও জানিয়েছে শ্বেতপত্র কমিটি। এর আগে রোববার প্রধান উপদেষ্টার হাতে শ্বেতপত্র তুলে দেন কমিটির সদস্যরা। শুভ খান, সময় সংবাদ।
ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে অঢেল সম্পদ গড়লেও রাঘব বোয়াল আর তাদের দোসররা এখনও ধরাছোঁয়ার বাইরে। আটকানো যায়নি আইনের জালে। টিআইবি বলছে, বিদেশে অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে জড়িত ছিল নিয়ন্ত্রক সংস্থাগুলোরই এক শ্রেণীর কর্মকর্তা। ক্ষমতার পালা বদল হলেও কেন্দ্রীয় ব্যাংকে এখনও সক্রিয় দুর্নীতিবাজ সেই চক্র, এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের সংস্কারপন্থী কর্মকর্তাদের। অভিযুক্তদের ব্যাপারে সতর্কতা ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসেনের রিপোর্ট। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করেন প্রবাসী, ছোট ব্যবসায়ী, চাকুরিজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। রক্ত পানি করে জমানো সেই টাকা ঋণের নামে লুট করে বিদেশে পাচার করায় এখন তারল্য সংকট ব্যাংকগুলোতে। ব্যাংক লুটকারী হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিদের নামও উঠে এসেছে দেশি বিদেশি গণমাধ্যমে। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন সরকার এলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে অর্থ পাচারকারী ব্যাংক খেকো দুর্নীতিবাজরা। দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি যেমন এখনও চিঠি চালাচালিতে সীমাবদ্ধ, তেমনি এখন পর্যন্ত কাউকেই আটকানো যায়নি আইনের জালে। অভিযোগ রয়েছে, ব্যাংক খাত ধ্বংসের নানা অপকর্ম হয়েছে বাংলাদেশ ব্যাংকে বসেই। অভ্যুত্থান পরবর্তী শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেও এখনও সক্রিয় আগের চক্র, এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনেকের। 5 আগস্টের পর থেকে মানববন্ধন বিক্ষোভ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়ে আসছেন তারা। তাদেরকে যারা সহায়তা করেছে তাদেরকে তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এ বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুখপাত্রও কোনো বক্তব্য দিতে রাজি হননি। টিআইবি মনে করে, অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে সহায়তা করেছেন এসব অনিয়ম প্রতিরোধের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরই কেউ কেউ। বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে অর্থ পাচার হয়, এই ধরনের খাতগুলো যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেমন বাংলাদেশ ব্যাংক, বিএফআইও নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী। দীর্ঘদিনের অনিয়মের জঞ্জাল সরানো কিছুটা সময় সাপেক্ষ উল্লেখ করে এই অর্থনীতিবিদ মনে করেন, অভিযুক্ত কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় শেষ হয়ে যায়নি। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া এটা শক্তিশালী হবে। একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তারা কার্যক্রম শুরু করলে আশা করি যে এদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন অনুযায়ী হাসিনার শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে 17 লাখ কোটি টাকা। পাচারের 70% হয়েছে ব্যাংক লুট ও বাণিজ্যের আড়ালে জালিয়াতির মাধ্যমে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আগামী বছরের 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রথম কমিশন সভা শেষে এই তথ্য গণমাধ্যমে জানান তিনি। এর আগে সকাল 11টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার সহ সংশ্লিষ্টরা কমিশন সভা করেন। নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য 4 কমিশনারের নেতৃত্বে আলাদা 4টি কমিশন গঠন নিয়েও আলোচনা হয় সভায়। এছাড়া কমিশনের প্রথম এই বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি এবং জাতীয় সংসদের সীমানা ইস্যু নিয়ে আপত্তির বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ। আনুমানিক 45 লক্ষ হতে পারত এই সংখ্যাটা। আমাদের হাতে যে 17 লক্ষ আছে, এই 17 লক্ষের মধ্যে 13 লক্ষর ডাটা 2022 সালে আমরা সংগ্রহ করেছিলাম। আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন রিপোর্টার ফারজানা আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারজানা,
সকাল 11টায় শুরু হওয়া নির্বাচন কমিশনের 14তম কমিশনের প্রথম যে কমিশন সভা সেটি প্রায় 3 ঘন্টা পর কিছুক্ষণ আগে শেষ হলো এবং সভা শেষে আমাদের নির্বাচন কমিশনার সানাউল্লাহ ব্রিফ করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে আজকের কমিশন সভার 3টি এজেন্ডা ছিল। সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনার রয়েছেন নির্বাচন কমিশনের কাজ দায়িত্বগুলো ভাগ করে দিয়েছেন তারা নির্বাচন কমিশনারদের মধ্যে এবং এক্ষেত্রে 4টি কমিটি গঠন করা হয়েছে এবং 4টি কমিটির 4 জন নির্বাচন কমিশনার নেতৃত্ব দিবেন বিভিন্ন বিষয়ে যাতে নির্বাচন কমিশনের সামগ্রিক কাজগুলো যাতে তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। এবং দ্বিতীয় যে এজেন্ডা ছিল সেটি হচ্ছে সংসদের যে সীমানা নির্ধারণ সেই বিষয়ে যে বিরোধ ছিল বিগত সময়গুলোতে সেগুলো নিষ্পন্নের বিষয়, তবে সেটি নিয়ে তেমন একটি আলোচনা হয়নি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এজেন্ডা যেটি ছিল সেটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। আমরা যেমনটি জানি যে জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্য সংগ্রহ করে তারপর যাচাই বাছাই করে এবং দাবি দাওয়া নিষ্পন্ন করে মার্চে গিয়ে কিন্তু মার্চের 2 তারিখে আসলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের একটি রীতি রয়েছে এবং আমাদের নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে এবছরও ঠিক তাই হবে এবং তিনি যেটি বলেছেন এখন পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে 17 লক্ষ ভোটারের তথ্য আছে যারা এখন পর্যন্ত যে ভোটার তালিকার যুক্ত হতে পারেনি তাদেরকে এখন যুক্ত করা হবে এবং তাদেরকে যুক্ত করে আসলে 2025 সালের অর্থাৎ সামনের বছর 2রা মার্চ একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবং তিনি আরও যেটি বলেছেন যে 2026 সালে যারা নতুন ভোটার হবে তাদের তথ্য কিন্তু এই বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে, অর্থাৎ 2025-এর 2রা মার্চে যাদেরকে সংযুক্ত করা হচ্ছে তাদের আগের যে তালিকা সেটির সাথে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে যে তালিকা আছে সেই তালিকার সাথে যুক্ত করেই 2025-এর 2রা মার্চে আসলে ভোটার তালিকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এরপর যারা 2026-এ নতুন ভোটার হতে যাচ্ছেন তাদের তালিকা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। সেই ক্ষেত্রে যারা মৃত ভোটার রয়েছে তাদের নাম বাদ পড়বে, অর্থাৎ তারা যেমনটি বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের, কারণ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু ভোটার তালিকা হালনাগাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ। নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। 2009 সালে দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন হাইকোর্ট। 2008 সাল থেকে 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ সরকার। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর এবছরের ছুটি বাতিল করে 13 আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য পরবর্তী প্রক্রিয়া আপিলের শুনানি হবে যে আসলে এখানে পলিটিক্যাল কোয়েশ্চেন ইনভলভ না এবং পলিটিক্যাল কোয়েশ্চেনে আমাদের আদালত আসলে হস্তক্ষেপ করতে পারেন কিনা সেটি, যেটি এক্সিকিউটিভ সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ডিসিশন পলিটিক্যাল অ্যান্ড পলিসি ডিসিশন, সেখানে আদালতের হস্তক্ষেপ করার সুযোগ আছে কিনা এই বিষয়ে শুনবেন। ঢালাও মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। সকালে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া বাবন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। ঢালাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনবো এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে ভোগ করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি।
জাতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে হেফাজতে ইসলাম। দুপুরে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের করা হয়। জাতীয় পতাকা সহ মিছিলে অংশ নেন হাজারো নেতাকর্মী। এ সময় স্লোগানে মুখর হয় রাজপথ। দাবি তোলা হয় ইসকন বন্ধের। ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নগরীর কাজীর দেউরিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন হেফাজতের নেতারা। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আনার দাবিতে রাজধানীর বিভিন্ন থানা এবং ঢাকার বাইরে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে সাদপন্থীরা। স্মারকলিপিতে তারা দাবি করেন মাওলানা সাদ বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলিগের কাজে সফর করলেও 7 বছর ধরে তিনি বাংলাদেশে আসতে পারছেন না। তাই আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণে সরকারের সহযোগিতার জোর দাবি জানান তারা। এ সময় দেশের সব মসজিদে বাধাহীনভাবে তাবলিগের কাজ করার বিষয়ে সুস্পষ্ট আদেশ জারির আহ্বান জানান সাদপন্থীরা। রাজধানীর বিভিন্ন থানা ছাড়াও চাঁদপুর, সিলেট, বরিশাল ও জামালপুরের জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন। জনগণের সেবা করার সুযোগ পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় জেলা জামায়াত আয়োজিত মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিতে হবে না এমন একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান জামায়াতের আমির। যদি কোনোদিন জনগণের খেদমত করার সুযোগ পাই তাহলে সেবক হিসাবে কাজ করবো, মালিক হিসাবে নয়। অতীতে যারা ক্ষমতায় গিয়েছেন বলেছেন জনসেবা পরম ধর্ম, এরকম স্লোগান আপনারা দেখেন নাই, শুনেন নাই, কিন্তু সেই ধর্মকে ক্ষমতায় যাওয়ার পরে ভুলে গেছেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে গেছেন। তারা জনগণের সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক জমিদার হয়ে বসেছেন আর জনগণকে তারা তাদের ভাড়াটিয়া মনে করেছেন। থেকে 40 বছর বয়সীদের মৃত্যু হার বেশি। হাসপাতালে দেরিতে আসা এবং সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে প্রাণহানি কমছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। বলেন, ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়া যায়। আক্রান্তরা সঠিক সময়ে হাসপাতালে না আসায় মৃত্যুহার বাড়ছে বলে জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলেও জানান মহাপরিচালক। এ পর্যন্ত আমরা যেগুলো দেখেছি যে মৃত্যু যাদের হচ্ছে তারা সবাই দেরিতে আসতেছে। যখন আর ট্রিটমেন্ট দিয়ে এটা কন্ট্রোল করার সময় থাকে না। আমাদের শরীরের একটা ক্ষমতা আছে, এই ক্ষমতা কতটুকু নষ্ট হয়ে গেলে এটাকে আমরা ফিরাই নিয়ে আসতে পারবো, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যারা কর্মক্ষম ব্যক্তি তারাই বরং দেরিতে আসতেছে। রেলের রানিং স্টাফদের 8 ঘন্টার বেশি কাজ না করার ঘোষণায় বিলম্বে ছাড়ছে ট্রেন। এতে ভোগান্তিতে যাত্রীরা। চলতি ট্রেনের গার্ড, চালক ও টিকিট চেকারদের বলা হয় রানিং স্টাফ। ব্রিটিশ আমল থেকে তাদের জরুরি স্টাফ বিবেচনায় অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দেয়া হয় মাইলেজ, যাতে পেয়ে থাকেন বাড়তি অর্থ। কিন্তু 2022 সালে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে এই সুবিধা তুলে নেয় সরকার। ফলে 8 ঘন্টার বেশি ডিউটি না করার ঘোষণা দিয়েছেন রানিং স্টাফরা। এজন্য সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিটি ট্রেনই ছেড়েছে 2-2.5 ঘন্টা দেরিতে। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। সমস্যা সমাধানে রানিং স্টাফদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এখানে 1.5 ঘন্টা ধরে আমি বসে আছি। 8:30টায় ছাড়ার কথা ছিল, এখন সম্ভবত 10টায় ছাড়বে, তাও বলতে পারছি না। এতে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে আর কি। 2 ঘন্টার উপর ওয়েট করতেছি, আর কতক্ষণ ওয়েট করতে হবে সেটা জানি না। কখন ছাড়ে তো বলতে পারতেছি না, তো নির্দিষ্ট কোনো টাইমও দেয় নাই যে এই টাইমে ছাড়ে যাবে। যথাযথ কর্তৃপক্ষের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে এটা আলোচনা চলছে। সমুদ্রে দেখা মিলছে না ইলিশের। এতে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায়। লাখ লাখ টাকা খরচ করে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। এদিকে সরবরাহ ঘাটতিতে কমেছে রাজস্ব আদায়ও।
ভোর থেকেই মাছ বিক্রির হাকডাকে সরগরম দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সাগর থেকে মাছ শিকার করে সরাসরি এখানে বিক্রি করতে আসেন জেলেরা। তবে হতাশার শেষ নেই তাদের। সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় অনেকটা খালি হাতেই ফিরতে হচ্ছে জেলেদের। এতে বাড়ছে ঋণের বোঝা, দুশ্চিন্তা পরিবারের ভরণ পোষণ নিয়ে। ট্রিটমেন্ট করে 1 লাখ টাকা পেয়েছি, 1.5 লাখ টাকা খরচা। আমরা এবার বাড়ি কোনো টাকা পয়সা নিতে পারি নাই। সাগরে যাই 12-14 দিন তাই মাছ পোনা পাইনি, আইয়ে গায়ে বাজে। সাগরে নামার পরে আসলে যে পরিমাণ মাছ হবার কথা কিন্তু মাছ নেই। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ বিক্রি হলেও এখন নেমে এসেছে 40 থেকে 50 লাখে। এতে কমেছে রাজস্ব আদায়। মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের সরবরাহ কমে যাওয়ায় সরকারি রয়্যালটি টোল আদায়ের ক্ষেত্রেও কমে গেছে। তবে আমার দৃঢ় বিশ্বাস এই সংকট খুব শীঘ্রই কেটে উঠবে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছের মোট দামের 1% রাজস্ব আদায় করে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। শুল্ক ছাড় সহ বিভিন্ন উদ্যোগ নিলেও বাজারে নিত্য পণ্যের দাম না কমায় কার্যকর পদক্ষেপ নিতে বাজার সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধির মধ্যস্বত্বভোগী ভেঙে ফেলেন, চাঁদাবাজ ভেঙে ফেলেন, সরবরাহ ঠিক রাখেন, দেখবেন এই জিনিসপত্রের দাম কন্ট্রোলে চলে আসলো। কর্পোরেট ব্যবসায়ীদের কাছে যারা সিন্ডিকেট করে এই দেশের ব্যবসা বাণিজ্য সব ওই সরকারের আমলে যাদের হাতে ছিল এখনো তাদের হাতে রয়ে গেছে। সরকারকে আমরা বলবো বাজারে গিয়ে দেখেন যে মানুষ এখন আপনাদেরকে কি বলে, এই যে জীবন যারা দিল তার মা বাবারা কি বলে, সেটা এখানে ঢালিগা মিডিয়া ওই আবু সাহেবের কবর জিয়ারত করে চলে আসলেন। আর আপনি জানেন যে এখন কবর পর্যন্ত দখল হয়ে যাচ্ছে। বিদেশে শ্রমিক পাঠানোর আড়ালে হুন্ডির মাধ্যমে দেশ থেকে যে টাকা পাচার করা হয়েছে তা দিয়ে উত্তরা, মতিঝিল এমন মেট্রো রেল বানানো যেত 4 বার। রিক্রুটিং এজেন্সিগুলোর এমন ভয়াবহ অর্থ পাচারের চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে। বলা হচ্ছে সামাজিক সুরক্ষা খাতের হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হতো, যাদের পেছনে তাদের 73%ই ভুয়া, যা বাড়িয়েছে সরকারি ব্যয় ও বঞ্চনা। টাকা খরচ করছে, প্রায় জিডিপির 2.5% মতো খরচ করছে, কিন্তু এই টাকাটা যাদের জন্য খরচ করা হচ্ছে তাদের কাছে পৌঁছাচ্ছে না। সবার আগে সঠিক তালিকাটা করা দরকার। তাদের তালিকাটা যদি টাঙিয়ে দেওয়া হয়, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির মাধ্যমে যদি তালিকাটা করা হয়, তাহলে এই সীমিত সম্পদের মাধ্যমেও যাদের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা পৌঁছানোর কথা তাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব। এটি হচ্ছে প্রথম রিফর্মটা করতে হবে। এদিকে অর্থ পাচারের নানা মাধ্যম খুঁজতে যখন হয়রান সরকারি বিভিন্ন সংস্থা, তখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে বিদেশে শ্রমিক পাঠাতে শুধু ভিসার আড়ালেই রিক্রুটিং এজেন্সিগুলো গত 1 দশকে পাচার করেছে 13,40,000 কোটি টাকা, যা দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল বানানো যেত 4 বার। এ অবস্থায় জনশক্তি রফতানির প্রতিটি ধাপে অর্থ ব্যয় একদম ট্রান্সপারেন্ট করতে পারি। এখন তো আমাদের কাছে সামনে স্বচ্ছ, তাই না, যে এই আমার এই ডাটা বলছে যে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই দেশের লসটার সাথে যারা জড়িত, একটা তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা, আর একটা হচ্ছে যে অভিবাসনের যে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো হবে সিস্টেমেটিক্যালি। গেল 15 বছরে তথ্যের স্বচ্ছতা এবং ঘুষ দুর্নীতিকে স্বাভাবিক কর্মযোগে পরিণত করা হয়েছিল বলেও জানানো হয়েছে শ্বেতপত্রে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশিরা ভারত বিরোধী নয় উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, দেশটির গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক। বরিশাল মেরিন একাডেমিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। দেশের শিল্প খাত ধ্বংস করতে একটি চক্র পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। চারদিকে সাজ রব, মনোমুগ্ধকর কুচকাওয়াজ। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে জানানো হয় অভিবাদন। সোমবার সকালে বরিশাল মেরিন একাডেমির 3য় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হয়। নতুন ক্যাডেটদের নিয়ে কেক কাটেন উপদেষ্টা। পুরো একাডেমি প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশিরা ভারত বিরোধী নয়, দেশটির গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা।
দেশের শিল্প খাতকে ধ্বংস করতে এক চক্র ষড়যন্ত্র করছে বলেও জানান উপদেষ্টা। বাইরের প্রপাগান্ডা শুনছেন, ওটা করতেই থাকবে। ওটা যাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আমরা বলি, তারা তো কত রকম কথা বলবে। তারা হয়তো আমাকেও একটা রং দিয়ে দিতে পারবে, আপনাকেও একটা রং দিয়ে দিতে পারবে। অনুষ্ঠানে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন বিক্রম চৌহান সহ বিশিষ্টজনরা অংশ নেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবে নানা কারণে কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য এসেছে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী মামুনুর রশিদ জানিয়েছেন 2024 সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন তারা আগামী বছরের জানুয়ারির 29 তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। তারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন যে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত যাদেরকে হুরুপ দেওয়া হয়েছে ইতিপূর্বে, এই হুরুপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবে। এর জন্য সুযোগ দেওয়া হয়েছে আজকে 1 তারিখ থেকে 29 জানুয়ারি পর্যন্ত, 25 সালের 29 জানুয়ারি পর্যন্ত। হুরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস থেকে আরও জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্য সেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারবেন। সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তামিম, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের এই সিরিজটা কিন্তু আসলে রেকর্ডেরই গড়পত্তা বলা যায়, কারণ আমরা কিন্তু এর আগে দেখেছি আসলে বাংলাদেশ রেকর্ড রান তারা করে রেকর্ড রানের জয় পেয়েছে। এরপর কিন্তু আরও একটা রেকর্ড কিন্তু এখন হাতছানি দিচ্ছে। আসলে ঘরের মাঠে বাংলাদেশ প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার স্বাদটা পেতে যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ খুব ভালো অবস্থানই রয়েছে। এর আগে আমরা যদি প্রথম ইনিংসের কথা বলি, বাংলাদেশকে কিন্তু কিছুটা গ্যাবি লুইস কিন্তু বাংলাদেশকে কিছুটা ভুগিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা 185 রান পর্যন্তই কিন্তু যেতে পেরেছে। তবে এই ম্যাচেও কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পরে কিন্তু এই ম্যাচেও কিন্তু বাংলাদেশের প্রথম যেই মুর্শিদা খাতুন, এই ম্যাচেও কিন্তু সে ব্যর্থ হয়েছে। তবে ফারজানা কিন্তু খুব ভালো কামব্যাক করেছে। এছাড়া শারমিন সুপ্তার কথা যদি বলি, স্পেশালি আসলে শারমিন সুপ্তা কিন্তু দীর্ঘ 16 মাস পরে এই সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন। তো সেই হিসাবে কিন্তু প্রথম ম্যাচে 96, তারপরে প্রতিটা ম্যাচে, এই ম্যাচেও কিন্তু সে একদম 50-র কাছাকাছি চলে আছেন। এখন 50-র আর অল্প কিছু রান হলে কিন্তু তার 50টা হয়ে যাবে। তো সেই হিসাবে বলতে গেলে আসলে শারমিন সুপ্তা যে ধরনের পারফরমেন্স করছেন, আসলে এই পারফরমেন্স কিন্তু বাংলাদেশকে বড় স্বপ্ন দেখাচ্ছে। এছাড়া আমরা যদি বলি, এই সিরিজটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি যদি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সুযোগ পেতে হয় তাহলে এইখানে 6 পয়েন্ট, এরপর যেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে বাংলাদেশের, সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি 2টি ম্যাচ বাংলাদেশ জয় পায় তাহলে কিন্তু বাংলাদেশের সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগটা তৈরি হবে। তো এর ছাড়া যদি আমরা বলি, আসলে আমরা কিন্তু তামিম ইকবালকে দেখেছি এর আগে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার করেছেন। এছাড়া আজকে কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিন্তু সে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেছেন। তো তামিম কিন্তু একটা কথা খুব বেশ ভালো বলেছেন, যেটা হচ্ছে আরও স্পোর্টিং উইকেটে নারীদের খেলানো উচিত, কারণ নারীরা যে ধরনের পারফরমেন্স করছে আসলে তাদের পারফরমেন্সের প্রশংসা করতেই হবে। আজকের যদি এই সিরিজটার কথা বলি, এই সিরিজেও কিন্তু নারীদের পারফরমেন্স দুর্দান্ত। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও আয়ারল্যান্ড দলের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ সন্ধ্যায় দেশ ছাড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা, কিন্তু 4 ঘন্টার কম সময় বাকি থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বিসিবি। তবে বিসিবি সূত্র জানিয়েছে আজ সন্ধ্যায় দেশ ছাড়ার তালিকায় থাকা 4 ক্রিকেটার হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ তামিম, নাসুম আহমেদ আর পারভেজ হোসেন ইমন। শান্ত মুশফিকের পর ইনজুরির তালিকা লম্বা করেছেন তাওহিদ হৃদয়। তাই তো জোড়াতালি দিয়ে গঠন করা হয়েছে ওয়ানডে স্কোয়াড, যেখানে প্রথমবারের মতো সুযোগ মিলল টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। মোস্তাফিজ ছুটি নেয়ায় ফিরতে যাচ্ছেন আফগান সিরিজ মিস করা তানজিম সাকিব। আর ক্রিকেটার সংকটে টানা ব্যর্থতার পরেও স্কোয়াডে জায়গা মিলছে জাকির হাসানের। শান্তর অনুপস্থিতিতে অধিনায়কত্বের ভার থাকবে মিরাজের কাঁধে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন কমিশনের প্রথম সভায় সিদ্ধান্ত, সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা। লুটপাট করা মেগা প্রকল্পের ঋণ শোধ করতে হবে কয়েক প্রজন্মকে। 15 বছরে উন্নয়ন বয়ানের তথ্য উপাত্তে ব্যাপক ঘাটতি পেয়েছে শ্বেতপত্র কমিটি। এবং 15 আগস্টকে শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিলে স্থগিত। জয় বাংলাকে জাতীয় স্লোগান বাতিল চায় রাষ্ট্রপক্ষ, শুনানি রোববার। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।